সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা, দুপুর 12:30 ঠিক এই মুহূর্তে দল ঘোষণা করার কথা, কিন্তু তা আরও কিছুটা সময় পিছিয়ে গেছে, ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে। সুতরাং কার জন্য পিছিয়েছে, কী জন্য পিছিয়েছে, এই দল ঘোষণা নিয়ে অনেক দিন ধরে আলোচনা, গুঞ্জন সব কিছুই চলছে। কেন পিছিয়ে যাচ্ছে, কিংবা এমনটাও শোনা গেছে যে পুরো 15 জনের স্কোয়াড আজকে দেওয়া হবে না, দলটা বড় হবে 17-18 জনের, তারপর যুক্তরাষ্ট্রে গিয়ে দলটা 15 জনে নিয়ে আসা হবে। এই দল নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এস.এম. রকিবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। দল নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন, মতামত থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। এস.এম. রকিবুল হাসান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এবং জানতে চাই যে আসলে দল নিয়ে এই অনিশ্চয়তাটা কেন? 20টা দেশের মধ্যে 18টা দেশ দল দিয়ে দিয়েছে। বাংলাদেশ আজকেও পুরো 15 জনের স্কোয়াড দিতে পারবে কিনা, এটা নিয়েও এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তারা আমেরিকা যেয়ে সিরিজ দেখে তারপর দিতে চায়, এমনটাও আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সব কিছুতে কিন্তু আমরা একটা চমক দিই, চমক থাকেই, খেলাতেও চমক থাকে। ম্যাচ জিতবো বলে যাই, তারপরে কিন্তু ভরাডুবি হয়, অনেক কথা বলি। বাট এইবার যেটা হয়েছে, যেটা আমি মনে করি যে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা ছিল যে টিমটা কেমন হবে। কিছু প্লেয়ার ইনজুরি লিস্টে আছে, একটা দুইটা অফ ফর্মে ছিল, এটা দেখতে চেয়েছিল। মাঝখানে জিম্বাবুয়ে সফরটা ইন করাতে ওই সুযোগটা নিয়েছে ক্রিকেট বোর্ড সিলেক্টররা, যে তাদের একটু ঝাড়াই করি দেখি। বাট আমি এবং সব টিম কিন্তু 1 তারিখে দিয়ে দিছিল। জি। এবং আমরা দেখেন আজকে যে চমকের কথা যেটা বললাম, আজকেও কিন্তু একটা চমক হতে যাচ্ছে। কোনো দেশ আমার মনে হয় এরকম ঘটা করে নাই, এত হই হুল্লাড় করে মিডিয়াকে জানিয়ে, মিডিয়াকে ডেকে নিয়ে যে একেবারে একটা 5 স্টার হোটেলে যে এইভাবে এটা করে কারা? যারা নাকি যে মেসিরা করে, আর্জেন্টিনা করে, ব্রাজিল করে, যারা ওয়ার্ল্ড কাপ ফুটবল জিতবে। আমরা জিতবো কিনা জানি না, জিতবো না। আমাদের অধিনায়ক বলেছেন আশা না করতে, বোর্ড সভাপতি বলেছেন যে জেতার সামর্থ্য নেই। সভাপতি তো বলেই দিয়েছেন যে এটা তো দুর্বল দল আমাদের, ওই যে বাস্তব কথা এটা। বাট আন্ডারডগ থাকা ভালো, একটু ভালো করতে পারলে সেকেন্ড রাউন্ডে গেলে দ্যাট উইল বি বিগ অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এইটা হয়েছে যে একটা দিন আজকে দেখলাম যে আমাদের চিফ সিলেক্টর উনি বলেছেন যে আমরা গতকালই করতাম, একটা দিন পিছাইলাম তাসকিনের জন্য। এখন তো তাসকিনের জায়গায় আরও 2 জন অ্যাড হচ্ছে বোধ হয়, 17 জন আপনার কথা অনুযায়ী। বাট তাসকিনকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তাসকিন যদি ওরকম অল্প বিস্তর কিছু যদি আনফিট থাকে, তাকে যদি ওই রিকভারিটা করা যায় ওখানে ট্যুরে রেখে, হি শুড বি উইথ দ্য টিম এবং ওইখানে তার কেরিয়ার। কারণ তাসকিন এখন বাংলাদেশের পেস বোলারদের মধ্যে যদি বলে হি ইজ দ্য বেস্ট, আমি বলবো একদম পুরা তুঙ্গে আছে সে। একই তারপরে মোস্তাফিজুর রহমানেরা আছে। তো এই ফ্যাক্টরগুলোই বেশি হয়েছে এবং এখানে কিছুটা সঙ্গে অ্যাড হয়েছে যে যেটাকে মানে সে বলে যে মানে সিলেক্টরদের ওই সাহসের অভাব আমার কাছে মনে হয়েছে। এখন সিলেক্টররা কি, এই সিলেকশন কমিটিও কি ওই রকম ভয় পায় বা ওরকম তারা কি তাদের উপরে কোনো কিছু ভর করে আছে কিনা আমি জানি না। লিপুকে নিয়ে তো আমাদের এক্সপেকটেশন অনেক হাই যে হি উইল কল হিজ শটস। তাকে সে যেটা মনে করবে সে জানবে, অ্যাজ এ চেয়ারম্যান সিলেকশন কমিটি he will call the meeting, he will call the coach, he will talk to the president, announce the team, ওইভাবে করবে এত কিছু। বাট আশা করব সে হার্ড ডিসিশনগুলো সে নিতে পারবে। কিন্তু মানে আমার প্রশ্ন যে 1 তারিখ 2 তারিখ যেটা ডেডলাইন ছিল, সেই দলটা বিসিবি পাঠিয়ে দিয়েছে আইসিসিকে, আমরা জানি না। সেই দলটা পরিবর্তন করার সুযোগ আছে 25 তারিখ পর্যন্ত। কিন্তু 1 অথবা 2 তারিখে যদি দলটা ঘোষণা করে দেওয়া হতো, এখনকার চেয়ে কি বেটার সিচুয়েশনে থাকতো কিনা? কারণ যে অফ ফর্মের কথা বললেন সেই অফ ফর্ম কাটেনি প্লেয়ারদের, যে ইনজুরির সংখ্যার কথা বললেন সেটা আরও বেড়েছে প্লেয়ারদের। সুতরাং ওই সময় একটা দল ঘোষণা করে দিলে সবাই কি ফ্রি মাইন্ডে খেলতে পারতো কিনা জিম্বাবুয়ে সিরিজ, কিংবা নির্বাচকরাও এই প্রেশার থেকে মুক্তি পেত কিনা? আপনি ইউ আর অ্যাবসলিউটলি স্পট অন। আমি 100% সহমত পোষণ করি আপনার সাথে। ওই 1 তারিখে না হলে 2 তারিখে আমাদের করে দেওয়া উচিত ছিল। কারণটা কি জানেন? ক্রিকেট, আমিও ক্রিকেট খেলার থেকে আসছি, আতুর ঘর থেকে আসছি। একটা প্লেয়ারের কিন্তু ক্রিকেট ইজ এ মেন্টাল গেম, এইখানে আর এইখানে, স্ট্রং হার্ট আর স্ট্রং মাইন্ড। আমি যখন জানবো যে আই এম ইন দ্য স্কোয়াড, আমি প্লেনের টিকিট পাচ্ছি ওয়ার্ল্ড কাপ, আমি আমার প্রিপারেশন করব, আমি মেন্টালি আমি নিজেকে তৈরি করব, আমি কাদের সঙ্গে খেলা, ওখানে কোন বোলারের এগেন্সে খেলবো, এবং আমি আশ্বস্ত থাকবো যে আমার ওই টেনশন নাই। সেম গোস ফর দ্য সিলেক্টর, যেটা আপনি বললেন, সিলেকশন কমিটিও ভারমুক্ত হবে যে ভাই আমরা তো করে দিয়েছি।
তারপরে যদি ইনজুরি হতো, যদি চেঞ্জ করতে হতো সেটা করে দিত, সুযোগ আছে যেহেতু 25 তারিখ, 25-এর পরেও আপনার সুযোগ থাকবে। তখন ভ্যালিড ইনজুরি টেকনিক্যাল কমিটি, আইসিসি টেকনিক্যাল কমিটি যদি মনে করে যে ভ্যালিড গ্রাউন্ডে, তখন তাদের রিপ্লেসমেন্ট অ্যালাউ করে দেবে। তো এটা করা হলে আমি মনে করি ভালো ছিল। ওকে, এখন দলটা যে আজকেও যদি 15 জন না দেওয়া হয়, 16-17 দেওয়া হয়, আমেরিকায় যে 3টা ম্যাচের সিরিজ আছে, মানে আরো এই ভারটাকে বহন করে নেওয়ার কারণটা কি আপনার মনে হয়, যদি এমনটা হয়ে থাকে? দেখেন, আমি আপনাকে কথা বলি, আপনারা সাংবাদিকরা কিন্তু অনেক লেখালেখি করছেন, আপনারা লেখেননি, আপনাদেরকে বলা হয়েছে, আপনারা লিখেছেন কি সেটা? প্রস্তুতি, বিশ্বকাপের প্রস্তুতি, জিম্বাবুয়ে সফর আমাদের দেশে। আমি এটাকে বিশ্বকাপের প্রস্তুতি দেখি না, আমি এটাকে দেখি বিশ্বকাপের দল নির্বাচন প্রস্তুতি। আচ্ছা, এটাকে এই সিরিজটাকে, আচ্ছা, কারণ প্রস্তুতি হলে তো টিমই থাকতো 15 জনের, তারা প্রস্তুতি হইতো। এখানে আপনি ওকে খেলাচ্ছেন, ওকে দেখতেছেন, ওকে ড্রপ করতেছেন, সো এটা তো দল নির্বাচন প্রস্তুতি। আসল প্রস্তুতিটা হবে হলো ওই 3টা ম্যাচ, যেটা আপনি ইউএসএতে খেলবেন, ইউএসএর বিরুদ্ধে। ওইখানে যে আপনি কিন্তু যে টিমটা আপনার আমাদের খেলবে ম্যাচগুলো, দ্যাট উইল বি এ রিয়েল প্রিপারেশন। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, অপোনেন্ট টিমের স্ট্রেংথ দেখা, ওকে দেখে অন্য টিম যেরকম হল্যান্ড টল্যান্ড আমাদের গ্রুপে আছে, ওরা তো সব ইউরোপিয়ান আমেরিকানরা তো একই সাইজের, শরীর শক্তিমত্তা বা তাদের স্কিল সব, এবং নিজেকে আবহাওয়ার সঙ্গে সব কিছু। যদিও ইউএসএ টিমের সবাই কিন্তু ইউএসএ এর বাইরের, মানে বাইরের। আপনি জানেন বোধহয় ইউএসএ এর ভাইস ক্যাপ্টেন কিন্তু ইসের ওই করি কী নাম, ওর নামটা, ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট সেঞ্চুরি করা প্লেয়ার, নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়ার প্লেয়ারটা। জি, তারা সব মাইগ্রেট করে চলে গেছে। কোরি অ্যান্ডারসন কথা বলছেন? কোরি অ্যান্ডারসন, জি। মানে যুক্তরাষ্ট্রের ম্যাচ 3টাকে আপনি রিয়েল প্রিপারেশন ধরছেন, কিন্তু স্ট্রেংথ ওয়াইজ জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, এগুলো কি আসলে রিয়েল প্রিপারেশন ওয়ার্ল্ড কাপের আগে দিবে বাংলাদেশকে? জিম্বাবুয়ের যে সিরিজটা আমরা খেললাম, যে আমাদের যেটা আপনি বলছেন এটা, হ্যাঁ, এখানে ধরেন তানজিম তামিম, সে যে রানে পারফর্ম করলো, গোল্ড, এটা তাকে অনেক কনফিডেন্স দিবে। এই সুযোগটা কিন্তু অনেকে নিয়েছে, অনেকে নিতে পারেনি। লিটন দাস পারেনি, বাট লিটন দাসকে আমি মনে করি হি শুড বি ইন দ্য সাইড, কারণ তার উইকেট কিপিংটা আমাদের প্রয়োজন হতে পারে। আর ইজ এ ক্লাস ব্যাট, বাট তার সমস্যাগুলি, এখন আমি এখানে বললে, আমাকে বললো আপনি কোন পণ্ডিত, তাহলে আপনি বাংলাদেশ কেন সিলেক্টর হয়ে যান, এই কোচ হয়ে যান। বাট আমি জানি তার সমস্যাটা কী, একদম সিরিয়াস সমস্যা, কিন্তু আমাদের ব্যাটিং কোচদের চোখে পড়ে না। আপনি দেখবেন সে যখন ফরওয়ার্ড খেলে, পেস বোলার লাস্ট মিনিটে বলে সাইনে এতটুকু সুইং করবেই, এদিকে যাবে নাহলে এদিকে যাবে, সে পুশ করতেছে, হি ওয়ান্টস টু হিট ইট ব্যাক পাস দ্য বোলার জোরে অ্যাজ এন ওপেনার। যখনই সে ব্যাট চলে যাচ্ছে তার আগে, প্যাডের আগে, এবং অ্যাট কুইকার টাইম, আপনি ভালনারেবল হয়ে গেলেন, মানে তখন আপনি নির্ভরশীল হয়ে গেলেন বলের সুইংয়ের উপরে, আর আপনার কিছু করার নাই। দ্য মোমেন্ট ইউ কাম রাইট ডিফেন্সিভ টাইমিংয়ের জন্য কিন্তু বল 4 হতে পারে, 2 হতে পারে। এই জায়গায় সে প্রত্যেকবার আউট হচ্ছে, সেম আউট হচ্ছে আপনার ক্যাপ্টেন নাজমুল শান্ত। দেখবেন তার ব্যাট প্যাডের ভিতর দিয়ে, দেখবেন লিটনের ব্যাটার প্যাডের ভিতর দিয়ে বল যাচ্ছে। কেন যাচ্ছে? ওই একটা কারণে, ব্যাট চলে যাচ্ছে আগে, এইখানে গ্যাপ হচ্ছে। তো এই জিনিসগুলো তো ওকেও ঠিক করতে হবে, কোচ ঠিক করে দিবে। মানে আই এম সরি, মানে আমি কোনো পাণ্ডিত্য দেখাচ্ছি না, বাট আমি ফিল করি এটা, যে এই জায়গাটা ঠিক করতেই হবে, বিকজ ইজ এ ট্রিমেন্ডাস প্লেয়ার। এখনো দল ঘোষণার আরো কিছুটা সময় বাকি আছে। লিটন দাস কি আপনার দলে থাকবে কিনা, কিংবা আপনার 15 জন কেমন, আমরা একটু জানতে চাই। তার আগে আমরা একটু ঘুরে আসতে চাই মিরপুর স্টেডিয়ামে। কেন দল ঘোষণায় দেরি হচ্ছে আজকেও দুপুর 12:30টায় সময় দেওয়ার পরও, সেটা একটু জানতে চাই। আমাদের 2 সহকর্মী সেখানে আছেন, আরিফুল ইসলাম এবং ইকরাম হুসাইন। তাদের কাছ থেকেই জানবো দল ঘোষণার সবশেষ আপডেট। আরিফ, আপনারা 2 জনই আছেন মিরপুরে, 12:30টায় সময় ছিল, 10 মিনিট পেরিয়ে গেছে। কেন দল ঘোষণায় দেরি হচ্ছে, আর কতক্ষণ লাগতে পারে দল ঘোষণার করতে? রেজানুজ্জামান, এখন পর্যন্ত যারা গণমাধ্যম কর্মীরা আছেন তারা সবাই প্রেস কনফারেন্স রুমে সেখানে প্রবেশ করতে পারেনি। আগে থেকেই সেই রুম লক করে রাখা হয়েছে। কিছুটা কঠোর অবস্থানের মতোই দেখা গেল বিসিবিতে এসে। আমরা দেখলাম যে গেট থেকে শুরু করে প্রেস কনফারেন্স রুম, সেখানে যাওয়া নিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই জন্য অপেক্ষায় রয়েছেন গণমাধ্যম কর্মীরা, সমর্থকরা অপেক্ষায় রয়েছেন। বিশ্বকাপের সেরা 15 ক্রিকেটার কারা যাচ্ছেন, স্বপ্ন সারথী কারা, তা নিয়ে অপেক্ষা রয়েছে। তাসকিনের ব্যাপারটা যখন এসেছিল তারপর থেকে আসলে ব্যাপারটা কিছুটা জমে উঠেছে, জল্পনা কল্পনা শুরু হয়েছে, তার বদলে কে যায়, কিংবা
তিনি ইনজুরি কাটিয়ে শেষ পর্যন্ত থাকেন কিনা কিংবা ফিটনেসের যে অবস্থা সেটাকে সঙ্গী করে দলে থাকতে পারেন কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। হাসান মাহমুদের সম্ভাবনা বেড়েছে টি-20 দলে না থাকা আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের লিটন দাসের ফর্মের কারণে সেটা বিবেচনায় রয়েছে। তানজিম সাকিব তাকে নিয়েও কিন্তু কথা হচ্ছে যে তিনি থাকতে পারবেন কিনা। এই ব্যাপারগুলো আসলে এবারে বিশ্বকাপ দলে আপনি যদি বলেন যে আলোচিত বিষয়। ইকরাম হোসেনের কাছে জানতে চাইবো, তিনি যেহেতু সকাল থেকে ছিলেন, তিনি আরো ভালো জানেন যে কেন এত দেরি হচ্ছে। প্রতিবার এত নাটক, এত কিছু দল ঘোষণার আগে কেন হয়, দেরির কারণটা কি? আপনি সকাল থেকে ছিলেন। যেটা আমরা জানি যে আজকে দুপুর 12:30টায় দল ঘোষণা করবে, সেই হিসাবেই কিন্তু সবাই এসেছে। কিন্তু আসার পরে দেখা যাচ্ছে যে নানা রকম কড়াকড়ি, ঢোকার ক্ষেত্রে কারা ঢুকতে পারবেন কিংবা ঢুকতে পারবেন না সেই ব্যাপারগুলো আলোচনায় এসেছে। এর পরবর্তীতে যখন সবাই প্রেস কনফারেন্স এরিয়ার সামনে দাঁড়িয়েছে যাওয়ার জন্য, এখনও পর্যন্ত কিন্তু সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে পারেনি। আমার কাছে মনে হচ্ছে শেষ মুহূর্তে কিছু জটিলতা আছে। সেই জটিলতাগুলো কেমন? যেমন এরকম আমরা শুনতে পাচ্ছি যে আজকে বিশ্বকাপের দল দেবে কিনা, সেই ব্যাপারটাও নিয়ে কিছুটা প্রশ্ন আছে। অনেকে বলছেন যে, কিংবা গুঞ্জন শোনা যাচ্ছে যে 17 কিংবা 18 জনের একটা দল দেওয়া হবে, যেটা যুক্তরাষ্ট্রের বিমানে যারা উঠবেন এবং তারা যুক্তরাষ্ট্র সিরিজ খেলবেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত 24 তারিখ রাত পর্যন্ত দলটা কিন্তু পরিবর্তনের সুযোগ আছে এবং সেই পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। কেন অপেক্ষা করবে? কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে তাসকিন আহমেদকে নিয়ে বিসিবি এখনও পর্যন্ত চিন্তিত, শেষ পর্যন্ত তাকে নিয়ে অপেক্ষা করতে চায়। সেজন্যই আসলে এই মুহূর্তে দেরি হচ্ছে বলেই আমরা ধারণা করছি এবং তেমনটাই আসলে খবর পাচ্ছি আর কি। এক্স্যাক্টলি। এবং এটাও বলতে হয় যে আপনার আজকে এই যে দল ঘোষণা, প্রতিবারের মতো যে চমক থাকে কিংবা হচ্ছে আগ্রহ থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। সেটা যাই হোক, আমরা রেজানুজ্জামান সেটা শুনতে চাই যে লিটন দাস রকিবুল হাসানের দলে থাকেন কিনা। ধন্যবাদ আপনাকে আরিফ এবং ইকরাম। আপনাদের মাধ্যমে নিশ্চয়ই দল ঘোষণা আমরা দর্শকদেরকে সরাসরি দেখাতে চাই এই বিয়ন্ড দ্য গ্যালারিতে অথবা তার পরের খবরে। কিন্তু রকিবুল হাসানের দলে লিটন দাস থাকেন কিনা, এখনো যেহেতু দল ঘোষণা হয়নি, আপনার 15 কেমন আমরা জানতে চাই। লিটন দাস থাকা উচিত। আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স কম্বিনেশন অফ বাট টি-20 শুড বি ফিয়ারলেস ক্রিকেটার্সদের নিয়ে খেলতে হবে। আমি আকারমানের কমেন্টসগুলো শুনতেছিলাম এই আমাদের চলমান গত সিরিজে, যে কমেন্টেটার, এবং খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছে। এই ক্রিকেটটা হলো ইটস এ ফিয়ারলেস ক্রিকেটার্সদের এই ফরম্যাটটা। ইউ হ্যাভ ভেরি লিটল টাইম টু সেটেল ডাউন, সো সেন্ড সামবডি উইল প্লে হিজ শটস রাইট ফ্রম দ্য বিগিনিং এবং ফিয়ারলেস, সাহসের সঙ্গে এবং উইথ এনার্জি। তো এইটা এলো। আর কিছু অভিজ্ঞতার কথা সে বলেছে, কিছু অভিজ্ঞতা থাকবে, যেটা আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে আছে। লিটন আছে, পারফর্ম করছে না, বাট হি উইল পারফর্ম। ওপেনিং এ আমি একটু যদি একটা করে আসি, ওপেনিং এ লিটন, সৌম্য, তানজিদ তামিমের কথা আলোচনায় আছে। আপনি এই তিনজনকেই দলে রাখার পক্ষে কি? তানজিদ তামিম, লিটন শুড ওপেন দ্য ব্যাটিং। ওকে। ক্যাপ্টেন আমাদের নাজমুল শান্ত, উনি যদি ওখানে কমফোর্টেবল ফিল করে ওখানেই আসবে, এই যে টপ অর্ডার ব্যাটার, ওর নিজেকে তিনি আর নিজে নামতে পারেন। ডিপেন্ড করে তিনটে যে আমেরিকার সাথে ম্যাচ খেলবে, সেই ম্যাচগুলো খেলে কে কোন অবস্থায় আছেন। এইখানে মিডল অর্ডারে আপনি চলে আসেন সাকিব আল হাসান, বা সাকিবকে আপনি তিনি আনতে পারেন, সাকিব আল হাসানকে। হি ইজ অ্যানাদার, বয়স হলো, হি ইজ এ ফিয়ারলেস ক্রিকেটার, হি ইজ এ ডিফারেন্ট গ্রহের, অন্য গ্রহের ক্রিকেটার আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্রিকেটার। তো তারপরে আপনি মাহমুদুল্লাহ রিয়াদ, তার আগে মাহমুদুল্লাহ রিয়াদের আগে তৌহিদ আসবে, মোহাম্মদ আলী আসবে, জাকির আলী যদি উইকেট কিপিং করে। বাট লিটন খেললে 11 জনে, তখন হয়তো জাকির আলীকে বাইরেও থাকতে পারে। তারপরে আপনি সাইফুদ্দিন, রিশাদ, শেখ মেহেদী, তিনজনের যদি অলরাউন্ডারে শেখ মেহেদী শুড বি দেয়ার অটোমেটিক্যালি অফ স্পিনার হিসাবে, অ্যান্ড অ্যাজ এ ফিল্ডার অ্যান্ড অ্যাজ এ ব্যাটার, আমি মনে করি। দেন ওখানে পেস বোলিং মোস্তাফিজ ইজ অটোমেটিক চয়েস। মোস্তাফিজ, শরীফুল, এই দুজন অটোমেটিক চয়েস। এখন প্রশ্ন হলো ফিট কিনা, তাসকিন ফিট কিনা, এটা প্রশ্ন। তাসকিন ফিট কিনা, যদি তাসকিন থাকে আপনার তো 3টা পেসার নিয়ে যাবেন। 3টা পেসার, সাকিব লেফট আর্ম স্পিনার, ওদিকে রাইট আর্ম অফ স্পিনার আপনার শেখ মাহাদি আছে। আপনার 6টা ব্যাটসম্যানের উপর কোনো দরকার নেই ব্যাটিং, এটা 20 ওভারের খেলা। তা আপনি দেখেন কটা হয়েছে, 11টা হয়ে গেছে। আমার একটা প্রশ্ন, যে আপনি স্কোয়াডে কয়টা পেস বোলার রাখবেন? আমরা ওয়ানডে বিশ্বকাপ ইন্ডিয়ার কথা যদি আপনার মনে থাকে, যে আমরা 5টা পেসার নিয়ে গিয়েছিলাম এবং একটা বিপদে পড়েছিলাম যে একটা ব্যাকআপ ব্যাটার নেই আমাদের টপ অর্ডারে। এবারও কি আমরা 5টা পেসার নিয়ে যাব? তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, তানজিদ, সাকিবের কথা শোনা হচ্ছে। একটা টিমে সবসময় পেস বোলার আপনাকে প্রবলেম তৈরি করবে। ইনজুরি প্রবলেমটা ওদের বেশি হয়, বিকজ ওদের ওয়্যার অ্যান্ড টিয়ারটা বেশি হয়, ইনজুরি প্রন তারা বেশি থাকে, স্পিনারদের হয় না। বাট আমি ফলো করবো সিলেকশন পলিসিটা ভারতকে, রোহিত শর্মাকে স্ট্রেট 4টা ক্লিয়ার বলে দিয়েছে, আমি 4টা স্পিনার নিয়ে যাচ্ছি।
স্পেশাল স্পিনার নিয়ে। কেন? ওয়েস্ট ইন্ডিজে যায় বলবো, দেখেন কীরকম তাদের বুদ্ধি। ওয়েস্ট ইন্ডিজে কেন বলেছে জানেন? অর্থাৎ তার প্রথম খেলাগুলো সে আমেরিকায় ওই ড্রপ ইন উইকেটে খেলবে, ওইখানে খেলবে, ডালাসে খেলবে। ও দেখবে যে উইকেটগুলো করবে স্পঞ্জি না কি হতে পারে, যে স্পিন হবে এটা সে জানে, সে স্পিনার নিয়ে যাচ্ছে। এবং ওই ধরনের ব্যাটসম্যানরা যারা কম শক্তিমান লোকগুলো, পার্টিকুলারলি যারা হোয়াইট কান্ট্রিগুলো যায়, তারা কিন্তু স্পিনে এবং কোয়ালিটি স্পিনে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা আরো দলের বাকি অংশ নিয়ে আপনার কথা বলবো, কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আছেন, ফোনও নিয়ে নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মুকিত, আমি জামালপুর থেকে বলছিলাম। জি বলেন ভাই। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে অধিনায়কের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া ভালো হয়? অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া যায় কিনা সেটাই প্রশ্ন আপনার? জি 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 জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মানে খুব সাহসী প্রশ্ন আর কি। এই মুহূর্তে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে পুরো বছর জুড়েই কিন্তু ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়ে দিয়েছে 3 ফরম্যাটের জন্য, সুতরাং এটা পরিবর্তন হওয়া খুব অসম্ভবই প্রায় একদমই, নাজমুল হোসেন শান্ত যদি বাইরে চলে না যান দলের। আমরা এই বিষয়ে আরও কথা বলবো, রকিউল হাসানের মতামত জানতে চাই আপনার প্রশ্নের প্রেক্ষিতে, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম বিশ্বকাপে বাংলাদেশের 15 স্বপ্ন সারথীকে নিয়ে, যাদের নাম ঘোষণা করার কথা ছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপ দল ঘোষণা করেনি বিসিবি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই করবে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এস এম রকিবুল হাসান। রকিবুল হাসান, বিরতির আগে জামালপুর থেকে মুকিত ফোন করেছিলেন যে অধিনায়ক বদল করা যায় কিনা। সাহসী প্রশ্ন। আপনি নাজমুল হোসেন শান্তর অফ ফর্মের প্রেক্ষিতেও আসলে তার অধিনায়কত্ব কি প্রেশার কিনা? বদলের কোনো সুযোগ নেই আমরা জানি, নিয়ম মেনে কিংবা সব কিছু মেনে, কিন্তু নাজমুল হোসেন শান্ত কি আসলে ফর্মে ফিরে আসবেন কিনা আমরা সেই প্রত্যাশা করতে পারি? আই এম ভেরি হোপফুল। সে যখনই দেশের বাউন্ডারি থেকে বেরোবে দেখবেন রান পাবে। ওকে, তখন আপনাদের মিডিয়ারা তাকে জেকে ধরবেন না, যদিও ভার্চুয়াল ওয়ার্ল্ডে সবাই কাছাকাছি থাকে। বাট হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার, তাকে ওই কারেক্টিভ মেজার্সগুলো নিতে হবে। তার স্কিলের কিছু, আপনার সঙ্গে আমি অফ এয়ারে কথা বলছিলাম যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো আছে। আর ক্যাপ্টেনশিপ তো এখন বদলানোর কোনো সম্ভাবনাই নাই, আনলেস সে যদি ইনডিসপোজড হয়ে যায়, যে খেলতে না পারে বা টিমের বাইরে আছে, অন্য কেউ দায়িত্ব নেবে ভাইস ক্যাপ্টেন। বাট একটা জিনিস এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসছে কিন্তু, যেটা আমি যে পোস্ট করেছেন আমি তার সঙ্গে অন্যভাবে একটু অ্যাড করে দিতে চাই, যে তাকে 3 ফরম্যাট থেকে মনে হয় এখন বের করা উচিত। দেওয়াই তো হলো কয়েকদিন আগে, বের করে ফেলবে না, বের করা উচিত মানে তার ভালোর জন্য। ওকে, তার ভালোর জন্য। কারণ একটা, বিকজ আমরা আন্ডারডগ সাইড, আমরা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দল না, আমরা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ দল না, আমরা কিন্তু ওয়ানডে চ্যাম্পিয়নশিপ দল না। কারণ এটার যে ক্যাপ্টেন হয়, এটার যে কী কষ্ট, কী চাপ আর যে অভিশাপ, এটা আমি জানি। আমি আন্ডারডগ টিমের বাংলাদেশে যখন খেলতাম, ড্র করলে মনে করতাম আমরা ম্যাচটা জিতে গেছি, কারণ শুরুর দিকে প্রতিষ্ঠিত করতেছি, এবং ওই দায়িত্বটা আমাকে নিয়ে ক্যাপ্টেন্সি করতে হয়েছে। আই নো দ্য প্রেশার। এটা তো সেম জিনিস কিন্তু ওই একজনের উপর যদি দিয়ে যান। এখন যে মডার্ন ক্রিকেট, এখানে এত সায়েন্টিফিক আর এত প্রেশার, এবং মিডিয়া প্রেশার, কমার্শিয়াল প্রেশার অনেক রকম আছে। তো সেখানে যদি তাকে 3টা না দিয়ে 2টাতে রেখে টেস্ট অ্যান্ড ওডিআই, ওই দুটাতেই ভালো করে, টি20তে তাকে ফ্রি করে দিলাম আমরা 20 ওভার্স, অন্য কাউকে আনলাম, সেটা একটা চিন্তা করা যেতে পারে। ওকে, যদিও এখন সেই সিদ্ধান্তের সময় না, এটা ওয়ার্ল্ড কাপের পরে হয়তো বা ভাববে কিনা ক্রিকেট বোর্ড আমরা জানি না। আমরা আবার একটু দলের দিকে আসি। যে আপনি বলছিলেন যে 4 স্পিনার নিয়ে ইন্ডিয়া যাবে, সেইটা আপনি বলছেন, কিন্তু বাংলাদেশ কি আসলে 4 জন স্পিনার বাংলাদেশ দলে তো আমি দেখছিও না। সাকিব আল হাসান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, এই 3 জনের কথাই আমরা ভাবি। মেহেদি হাসান মিরাজের নাম হঠাৎ করে আমি ওখানে আপনাকে থামাই। মেহেদি হাসান মিরাজ ইজ নট এ টার্নার। আপনাকে নিতে হবে লেগ স্পিনার। রিশাদ হোসেন আছে না, রিশাদ অর্থোডক্স রাইট আর্ম লেগ স্পিনার। ইউ টেক তাইজুল, টেস্ট বোলার। টেস্ট কেন তাকে টেস্টে রাখা হয়? বিকজ হি ইজ এ টার্নার, হি ইজ এ ফ্লাইটার। আপনি কিন্তু ওইখানে যে খেলতে যাব আমরা, একটা ওয়েস্ট ইন্ডিজ সম্বন্ধে একটা কথা আছে ভাই, দ্য ফাস্টার ইউ বোল টু দেম, দ্য হার্ডার দে গোইং টু হিট ইউ। তুমি ওদের কাছে যত জোরে বল করবা, ও তত জোরে তোমার 6 মারবে। কিন্তু যখনই তুমি স্লো বল করবা বা কিছু ঘুরে ঘুরে বল করো, ওয়েস্ট ইন্ডিজে ক্যাচ উঠাবে। বিকজ ওরা সারাক্ষণ মাইন্ডসেট থাকে স্ট্রোক খেলার। তো যার জন্যই কিন্তু ইন্ডিয়া এই প্ল্যানটা করে গেছে, যে ওইখানে উইকেটও হয়তো স্লো থাকতে পারে। ওই ব্যাটারগুলো যাদের সাথে খেলবে, মিডিওকার টিমগুলো, তারা নিয়ার নট, তারা রেগুলার ওই স্পিন খেলে অভ্যস্ত নাই।
তো আমরাও কিন্তু ওই ওই জিনিসটার দিকে যেতে পারি। ধরেন পার্টিকুলারলি হল্যান্ড বা এবং নেপাল ইয়েস তারা স্পিন খেলে। সাউথ আফ্রিকা ক্যান বি উইক এগেন্স্ট স্পিন। যদি তাইজুলের কথাটা আমি টেনে আনলাম এই জন্য, ইজ এ লেফট আর্ম স্পিনার, রাইট আর্ম ব্যাটসম্যান এগেনস্টে, এবং হিজ এ টুইক করে তার বল টার্ন করে সে ফ্লাইট দিতে পারে। সাকিব তো আসেই, সাকিব ইজ এ ডিফারেন্ট ব্রিড। ও যে অলরাউন্ডার, ইজ এ নাম্বার 1 অলরাউন্ডার টিমের মধ্যে আছে। সো সে ওখানে আসে 4 নম্বর ধরলাম সাকিবকে। এখানে যদি ও আসে, 2টা পেসার আসছে আর একটা অফ স্পিনার শেখ মাহাদি, ইউ আর সলিড টিম। আমার কাছেও আমি সিলেক্টর এই টিম বানাইতাম। মানে 11টা 5 জন বোলার আপনি রেখে, একজন অলরাউন্ডার যেহেতু 5 জনকে রেখে আপনি 6 জন ব্যাটার। সাকিব এখানে ব্যাটার কাম বোলার। ওকে, একদমই শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, যে দলটাই হোক আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানবো, কিন্তু হয়তো বা কিছু অনিশ্চয়তাও থেকে যাবে ওয়ার্ল্ড কাপ শুরুর আগ পর্যন্ত। এই দলটাকে নিয়ে আপনি কি আশা করেন? অধিনায়ক সভাপতির কথা তো আপনাকে বলছিলাম, তারা খুব বেশি আশা করতে মানা করেছেন। দেখেন, মনীষীরা বলে গেছেন বড় বড় যে আশা নিয়ে চলা লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়েও শ্রেয়। আশা থাকতেই হবে। যার আশা নাই তার কোনো ভরসাই নেই। সুতরাং আশাতেই আমাদের বেঁচে থাকা। এবং আমার প্রত্যাশাটা আছে, জি, খুব বড় একটা প্রত্যাশা আছে, যেটা আমি প্রত্যাশা করি, এবং এটা আমি দেখতে পাচ্ছি এটা হতেও পারে, এটা হবে হয়তো, যে আমরা সেকেন্ড রাউন্ডে চলে যেতে পারি। প্রথম ম্যাচটা খুব ক্রুশাল হবে শ্রীলঙ্কা। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষ। প্রথম ম্যাচটা ক্রুশাল হবে, পুরো ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডটাই ক্রুশাল হবে। আমরা যদি পরের রাউন্ডে যেতে পারি সেটাই আমাদের বড় অর্জন। এস.এম. রকিবুল হাসান বলছেন, আমরাও আশা করি এই দলটা ভালো খেলবে। বিশ্বকাপের বাংলাদেশ দল যেটাই হোক, তাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।